আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে এই যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি যৌথ সহযোগিতায় করছি। এই জন্য প্রথমেই ভারতবর্ষের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের নমস্কার জানাচ্ছি, ভারত সরকারের পক্ষ থেকে আপনাদের নমস্কার জানাচ্ছি এবং আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আম্বেদকরজি সম্পর্কে আমরা তো কথা শুনেছি, তিনি সংবিধান রচনা করেছেন, যেটি তার অনেক কীর্তির মধ্যে সর্বোত্তম কীর্তি বলে আমরা এখানে ব্যাখ্যায় জেনেছি। আম্বেদকরজি খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং যখন দেশ ভাগ হয় তখন দুটো রাজ্য ভাগ হয়েছিল মোটামুটি, বেঙ্গল এবং পাঞ্জাব। আর কোনো রাজ্য কিন্তু ভাগ হয়নি, অন্য রাজ্যগুলো সম্পূর্ণভাবে হয় পাকিস্তানে গেছে না সম্পূর্ণভাবে ভারতবর্ষে এসছে। পার্টিশন অফ ইন্ডিয়াটা মোটামুটি পার্টিশন অফ টু প্রভিন্সেস, বেঙ্গল এবং পাঞ্জাব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পার্থদাকে অনেকটা ছুঁয়ে গেছে, যে পাঞ্জাবে কিন্তু 3 ট্রান্সফার অফ পপুলেশন হয়েছে। যারা ওপারে সংখ্যালঘু ছিল তারা এপারে চলে এসছেন, এপারে যারা সংখ্যালঘু ছিল ওপারে চলে গেছে। সবচেয়ে দুরবস্থা হয়েছিল আমাদের বেঙ্গলে, এবং তার কারণ ছিল দুটো কন্ট্রাডিক্টরি আইডিওলজি, এবং সেটা জাতপাতকে কেন্দ্র করে। এই কন্ট্রাডিক্টরি আইডিওলজিটার প্রথম যে জার্মিনেশন গ্রাউন্ড সেটা বরিশাল। কারণ যোগেন্দ্রনাথ মন্ডল যে কেন্দ্র থেকে জিততো সেই কেন্দ্রটা বরিশাল, এবং বরিশালে উনি যে জিততেন সেটি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ভাইপোর কাছে তার লড়াই ছিল। এবং যেহেতু মহাত্মা অশ্বিনী কুমার দত্ত কায়স্থ ছিলেন, যোগেন্দ্রনাথ মন্ডল চূড়ান্তভাবে কায়স্থ বিরোধী ছিলেন। কিন্তু সমগ্র কায়স্থ সমাজের সঙ্গে তো তফসিলি সম্প্রদায়ের কোনো লড়াই ছিল না, তখনও ছিল না, এখনো নেই। এই জায়গা থেকে যোগেন্দ্রনাথ মন্ডল বুঝিয়েছিলেন, যেটা পার্থদা তুলে ধরেছেন, সংখ্যাগরিষ্ঠ তফসিলি সম্প্রদায়কে, যে মুসলমানের সঙ্গে যদি তারা থাকতে পারে তারা অনেক সুখে থাকবে, এবং তাদের মূল শত্রু হচ্ছেন ব্রাহ্মণ এবং কায়স্থরা। এইটা তারা এমন ভাবে বুঝিয়েছিলেন, তাই পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গে 3 ট্রান্সফার অফ পপুলেশন হয়নি। সেটা হয়নি শুধুমাত্র নেহেরু চাইনি বলে হয়নি তা নয়, নেহেরু তো পাঞ্জাবেও চাইনি, তবুও হয়েছে। সেখানে মাস্টার তারা সিং করাতে পেরেছেন। বঙ্গদেশের ক্ষেত্রে হয়নি, কারণ বাঙালি হিন্দুর মধ্যে এই নিয়ে আমরা তো ইন্টেলেকচুয়াল কমিউনিটি একটা সমস্যা আছে, যেমন অনেক গুণও আছে, সমস্যাও আছে। পাঞ্জাবে কোনো অত ইন্টেলেকচুয়াল ডিবেট হয়নি, তারা দেখলো ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, ওখানের লোক এখানে চলে এলো, সংখ্যালঘু সম্প্রদায়ের ট্রান্সফার অফ পপুলেশন হয়ে গেল। এই ট্রান্সফার অফ পপুলেশন কনসেপ্টে কিন্তু ডক্টর ভীমরাও আম্বেদকর এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক পেজে ছিলেন। ডক্টর ভীমরাও আম্বেদকর ট্রান্সফার অফ পপুলেশনের পক্ষে ছিলেন যতটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, কিন্তু মুশকিল তৈরি করেছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল। তারও বিরুদ্ধে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষেই ছিলেন। প্রমথরঞ্জন ঠাকুর থাকতেন হচ্ছে ডোভার লেনে। তিনি আজকে যে ঠাকুরনগরে গিয়ে থেকেছিলেন সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির অনুরোধে। শ্যামাপ্রসাদ বাবু বলেছিলেন যে প্রমথ, দুজনে ব্যারিস্টারি পড়তে গেছিলেন বিদেশ, এবং বন্ধু ছিলেন সেই লন্ডন থেকে, প্রমথরঞ্জন ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং যেহেতু ভবানীপুর আর ডোভারলেন খুব কাছাকাছি থাকতেন, দুজন অত্যন্ত অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির অনুরোধে প্রমথরঞ্জন ঠাকুর গিয়েছিলেন ওই ঠাকুরনগরে বর্ডারের কাছে থাকতে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, তোমাদের কমিউনিটি তো মার্শাল কমিউনিটি, ওখানে আটকাতে গেলে মার্শাল কমিউনিটির বাস দরকার।
তখন প্রমথরঞ্জন ঠাকুর বললেন, সেটা তো এমনি করে হবে না, তাহলে ওখানে গিয়ে থাকতে হবে। প্রমথরঞ্জন ঠাকুর ডোবারলেনের মতো পশ এরিয়া ছেড়ে ওইখানে থাকলেন ঠাকুরনগরে। এবং তাছাড়াও প্রমথরঞ্জন ঠাকুর এই ব্যাপারে যোগেন্দ্রনাথ মণ্ডলের ঘোর বিরোধী ছিলেন। যে যোগেন্দ্রনাথ মণ্ডল মনে করতেন যে ব্রাহ্মণ এবং কায়স্থরা হচ্ছেন তফসিলিদের সবচেয়ে বড় বিরোধী, কারণ যত জমিদারি সমস্ত এই দুই সম্প্রদায়ের হাতে আছে এবং তারা তফসিলিদের ওপর অত্যাচার করছে। কিন্তু সেই যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগ জয়েন করলেন, পাকিস্তানের মন্ত্রী হলেন, ল মিনিস্টার হয়েছিলেন, তারপর সর্বস্ব ছেড়ে কলকাতায় এসে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তাকে রেজিগনেশন লেটার লিখতে হলো। এবং সেই রেজিগনেশন লেটারে ছত্রে ছত্রে তার যে অ্যানালিসিস ভুল ছিল, সেই ছত্রে ছত্রে সেই রেজিগনেশন লেটারে সেটা প্রকাশিত হলো। কিন্তু তাকে অনেক দিন সাবধান করেছিলেন প্রমথরঞ্জন ঠাকুর এবং ভীমরাও আম্বেদকর, দুজনেই সাবধান করেছিলেন, উনি শোনেন। এবং ওনার সেই না শোনার জন্য পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের মধ্যে ট্রান্সফার অফ পপুলেশন হয়নি। ওনার সেই না শোনার জন্য আজকে এই যে সিএ হতে যাচ্ছে, পাঞ্জাবে সেরকম দরকার হচ্ছে না, বঙ্গে দরকার হচ্ছে ওই জন্য। সেদিন যদি ক্লিন ট্রান্সফার অফ পপুলেশনটা এই সমস্যা হতো না। সেদিন পূর্ববঙ্গে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল 22%, পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের জনসংখ্যা ছিল 19%। মোটামুটি পার্সেন্টেজটা এক। আজকে কি দাঁড়ালো? এই যোগেন মণ্ডলের ক্লিন ট্রান্সফার অফ পপুলেশনের বিরোধী করার জন্য যে পশ্চিমবঙ্গে মুসলিম পপুলেশন হয়ে গেল 30%, আর পূর্ববঙ্গে হিন্দু পপুলেশন কমে এসে দাঁড়ালো 8%। সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা 46% থেকে কমে এসে দাঁড়ালো 28%। এই সমস্ত জিনিসের জন্য শুধু নেহেরু দায়ী নয়, নেহেরুর দায়িত্ব তো নিশ্চয়ই সারা ভারতবর্ষে ক্লিন ট্রান্সফার অফ পপুলেশন নেওয়ার জন্য আছে। কিন্তু পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গে বাঙালি হিন্দুর এই দুর্গতির জন্য যোগেন্দ্রনাথ মণ্ডল কম দায়ী নন। তিনি যদি সেদিন প্রমথরঞ্জন ঠাকুর বা আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকরের কথা শুনতেন, তাহলে এই সর্বনাশ হিন্দু বাঙালির হতো না। তিনি সেদিন নিজেও পরে যেটা বুঝলেন, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আরেকটা কথা, এই ডক্টর ভীমরাও আম্বেদকর যখন 133তম জন্মদিনের দিন কুমারদা একটা অনলাইন সেমিনার রেখেছিলেন, আমার বক্তব্য রাখার আমন্ত্রণ জানিয়েছিলেন, পার্থদাও সেই বার্তামায় দিয়েছিলেন, আমি সেখানে বক্তব্য রেখেছিলাম। একটা কথা বলুন তো, ডক্টর ভীমরাও আম্বেদকরকে এমন ভাবে প্রজেক্ট করা হচ্ছে যে তিনি যেন শিডিউল কাস্টের নেতা। তিনি কি সংবিধানটা শুধু শিডিউল কাস্টের জন্য লিখেছিলেন? এটা কি তাকে সম্মান জানানো? তিনি তো সমগ্র ভারতবাসী নেতা, সমগ্র ভারতবাসীর স্বার্থ রক্ষার্থে সংবিধান লিখেছেন। আমি তো শিডিউল কাস্ট নই, কায়স্থ সন্তান, আমার অধিকার ডক্টর ভীমরাও আম্বেদকর রক্ষা করেনি। জিষ্ণুদাও তো শিডিউল কাস্ট না, কায়স্থ সন্তান, ওনার অধিকারটা ভীমরাও আম্বেদকর রক্ষা করেননি। তো তিনি শুধুমাত্র শিডিউল কাস্টের নেতা হতে যাবেন কোন? কেন? নেহেরু তাহলে শুধু ব্রাহ্মণের নেতা? তখন তো তিনি সারা ভারতবর্ষের নেতা। আর ডক্টর ভীমরাও আম্বেদকরের সময় তিনি শুধু শিডিউল কাস্টের নেতা কেন? তিনিও সমগ্র ভারতবর্ষের নেতা। এতে কি ডক্টর ভীমরাও আম্বেদকরের সম্মান জানানো, না তাকে একটা ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ করে দেওয়া? তিনি সমগ্র ভারতবাসী নেতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবর্ষী নেতা। সংবিধানটা তিনি সকলের জন্য লিখেছিলেন, শুধুমাত্র শিডিউল কাস্টের জন্য লিখেছেন। এবং আরেকটা কথা সেদিন প্রশ্ন করা হয়েছিল, ভীমরাও আম্বেদকর নাকি মনুসংহিতা পুড়িয়েছিলেন। আচ্ছা, একটা ছবি দেখিয়ে দিন সবাই, ভীমরাও আম্বেদকর মনুসংহিতা পড়াচ্ছেন। এইগুলো অনেক দিনের পুরনো একটা বিশেষ স্কুল অফ থটের ন্যারেটিভ। ভীমরাও আম্বেদকর মনুসংহিতা পড়াচ্ছেন, এরকম একটা ছবি দেখিয়ে দিন। এবং ছবিটা সোর্স আমাকে দিতে হবে, কিন্তু ফটোশপিং করে না। প্রথমত, মনুসংহিতার সমস্ত খণ্ড পাওয়া যায় না। মনু যে লিখেছিলেন মনুসংহিতার সমস্ত খণ্ড পাওয়া যায় না। ভীমরাও আম্বেদকর অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন, শিক্ষিত ব্যক্তি ছিলেন, নিয়মতান্ত্রিক বিরোধিতায় বিশ্বাস করতেন, উগ্র বিরোধিতাতে তিনি বিশ্বাসও করতেন না। সেই মানুষ কোনো কিছু পড়াচ্ছে, একজন শিক্ষাবিদ, একজন পণ্ডিত লোক,
ডক্টর ভীমরাও আম্বেদকর এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরু মন্ত্রিসভার সবচেয়ে পণ্ডিত দুই ব্যক্তি। তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোনো বই পড়াচ্ছে, চিন্তা করতে পারেন আপনারা বলুন তো, যারা সম্মান করেন ডক্টর ভীমরাও আম্বেদকরকে, এরকম একটা ছবি চিন্তা করতে পারেন? উনি এই স্ট্রিট পলিটিশিয়ানদের মতো রাস্তায় দাঁড়িয়ে বই পড়াচ্ছেন। এগুলো কি তাকে সম্মান জানানো, না তাকে একটা ন্যারেটিভের দিকে ঠেলে দেওয়া? তিনি হিন্দু বিরোধী যদি থেকে থাকেন, তিনি জীবনের মাত্র 2 মাসও না, 2 মাসের কম দিন বৌদ্ধ ছিলেন, সারা জীবন তো হিন্দুই ছিলেন। 1956 সালে অক্টোবর মাসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, ডিসেম্বর মাসে ইহলোক ত্যাগ করেন। এবং তারিখ যদি মেলানো হয় 2 মাসও না, মানে জীবনের 60 দিনও বৌদ্ধ ছিলেন না। তার 65 বছরের জীবনে 60 দিনও হিন্দু ছিলেন, বৌদ্ধ ছিলেন না। সারা জীবন যিনি হিন্দু ছিলেন, তিনি হিন্দু ধর্মের বাইরে চলে গেলেন। তিনি যখন সংবিধান লিখেছেন, মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছেন, মন্ত্রিত্ব করেছেন, সর্বসময় তিনি হিন্দুই ছিলেন, হিন্দু ধর্মের বাইরে কোথাও যাননি। তিনি যখন প্রথম মন্ত্রী হয়েছিলেন তখনও হিন্দু ছিলেন, যখন সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তখনও হিন্দু ছিলেন। তিনি বৌদ্ধ যখন হয়েছিলেন তারপরে তিনি কোনো পদ নেওয়ার বা কোনো কাজ করবার তার শরীরের অবস্থা ছিল না। তাহলে তাকে হিন্দু ধর্ম থেকে টেনে বার করবার কি দরকার আছে? সারা জীবন তার কেটেছে হিন্দু ধর্মের মধ্যে, সমস্ত কাজ করেছেন হিন্দু ধর্মের মধ্যে, যা খ্যাতি অর্জন করেছেন সবটাই হিন্দু সন্তান হিসাবে। আরেকটা, তিনি উচ্চবর্ণের বিরুদ্ধে ছিলেন, তার স্ত্রী তো ব্রাহ্মণ ছিলেন। তিনি যে আম্বেদকর পদবীকে ব্যবহার করেন সেটা তার পৈতৃক পদবী নয়। তিনি কেন উচ্চবর্ণ বিরোধী হতে যাবেন? তাকে এইরকম একটা স্ট্রাকচারে বাঁধা কেন? তিনি একটা ন্যাশনালিস্ট লিডার, প্যান ইন্ডিয়ান লিডার, সবার নেতা। তাকে একটা ক্ষুদ্র পরিসরে বাঁধার যে একটা ইন্টেলেকচুয়াল ডিবেট চলছে, আপনাদেরও তার থেকে বেরোতে হবে। এই ডিবেটটা উপর থেকে চালানো হচ্ছে, আপনারাও তাকে শুধুমাত্র শিডিউল কাস্টের নেতা হিসেবে গ্রহণ করছেন, একদম নয়। পার্থদা সেখান থেকে বেরিয়ে যে ভালো কাজটা করছে, যারা শিডিউল কাস্ট নয় তাদেরও এই মিটিং এ ডাকছে বলতে, এর জন্য পার্থদা ধন্যবাদ আসবে। পার্থদা সমস্ত সবাইকে নিমন্ত্রণ করেছেন, জাতি বর্ণ নির্বিশেষে। এই জায়গাটায় তো আসতে হবে, এই ন্যারেটিভটাকে তো ভাঙতে হবে। যে ঈশ্বরের পায় আমাদের পিতৃ পূর্বপুরুষ প্রণাম জানাতেন, সেখানে আমরা কেউ কারোর পর নই। আর রঘুনন্দন স্মৃতি যদি ঘাটের মশাই, পশ্চিমবঙ্গে বা বঙ্গীয় হিন্দু সমাজে ব্রাহ্মণ ছাড়া সবাই শূদ্র, রঘুনন্দন স্মৃতি জানা। স্বামী বিবেকানন্দ যখন সন্ন্যাস গ্রহণ করছেন, দক্ষিণাত্যে যাচ্ছেন, স্বামী বিবেকানন্দ ব্রাহ্মণ ছিলেন না, কায়স্থ সন্তান ছিলেন। দক্ষিণাত্যের ব্রাহ্মণরা বলছেন, আপনি কে মশাই যে আপনি আমাদের শাস্ত্র জ্ঞান দিচ্ছেন, আপনি তো নিজে ব্রাহ্মণ নন। তার কেন এই শূদ্র শব্দটা বঙ্গদেশে কিভাবে ব্যবহার হতো? যে শঙ্কর সেই শূদ্র, শঙ্কর মানে কালীবর্ষ না, দন্তাস্ব, অর্থাৎ যার কমিউনিটিটা মিক্সড কাস্ট সেই শূদ্র। শূদ্র শব্দটার অর্থ বুঝতে হবে তো। পশ্চিমবঙ্গে আপনি যদি রঘুনন্দন স্মৃতি চলছে, আমাদের বিবাহ শ্রাদ্ধ হইতে সমস্ত কিছু যে নিয়ম মেনে হয় সেটা হচ্ছে রঘুনন্দন স্মৃতি। রঘুনন্দন স্মৃতি পশ্চিমবঙ্গে দুটো বর্ণকে স্বীকার করা হয়, ব্রাহ্মণ আর শূদ্র। শূদ্রকে আবার ত্রিধা বিভক্ত করা হয়, সৎ শূদ্র, মধ্যম শূদ্র, অসৎ শূদ্র। তো পশ্চিমবঙ্গে তো ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি বা ব্রাহ্মণরা ছাড়া সবাই শূদ্র, যদি রঘুনন্দন স্মৃতি মানে। আর রঘুনন্দন স্মৃতি চলছে পশ্চিমবঙ্গে বা হিন্দু সমাজে। শূদ্র শব্দটা হচ্ছে শঙ্কর। এবার মনুসংহিতায় চলে যাই, চন্ডাল যে বর্ণটা নমশূদ্র বলা হয়, বা মতুয়া তৎপরবর্তী, চন্ডাল শব্দটা নমশূদ্র বলা হয় কেন? আপনাদের একবার মনে হয়েছে যে শুধু শূদ্র বলা হতো, নমশূদ্র বলা হয় কেন? নম ব্রাহ্মণায় নম, নমশূদ্রায় নম। এবং যেহেতু অব্রাহ্মণ মাতা, ব্রাহ্মণ পিতা, তাই নমশূদ্র বলা হয়। তাই নমশূদ্রের মধ্যে ব্রাহ্মণ রক্ত আছে, মাতা ব্রাহ্মণ, পিতাও ব্রাহ্মণ। এই মিক্সড কাস্টকে বঙ্গদেশে শূদ্র বলা হয়। এবং পশ্চিম বঙ্গদেশে হিন্দু সমাজে ব্রাহ্মণ ছাড়া সবাই মিক্সড কাস্ট, জিষ্ণুদামীয় মিক্সড কাস্ট।
আমরা শিডিউল কাস্ট নই, কিন্তু আমরা মিক্সড কাস্ট। কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মধ্যে আপনি কোথায় ফেলবেন? তাই এই মিক্সড কাস্টটা, যেটাকে আপনার সংকর জাতি বলা হয়, সেটা মনুসংহিতায় আপনারা যদি দেখেন, সেই মনুসংহিতায় সেটা নিয়ে লেখা আছে, কোনো অপমান করে লেখা নেই। এটাও একটা ন্যারেটিভ, যে জিনিসটা না পড়েই প্রথমে সেটা অপমান করেই লেখা হয়েছে বলে বলা। আরেকটা, সোশ্যাল মিডিয়া কিন্তু প্রচন্ড ক্ষতি করছে। যেটা ক্ষতি করছে হচ্ছে পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু একে অপরের বিরুদ্ধে লিখছি। কেন? যারা শিডিউল কাস্ট নয় তারা শিডিউল কাস্টের বিরুদ্ধে লিখছে, যারা শিডিউল কাস্ট তারা যারা শিডিউল কাস্ট নয় যারা কাস্ট তাদের বিরুদ্ধে লিখছে। এগুলো কিন্তু আমরাই তুলে দিচ্ছি আমাদের শত্রু ন্যারেটিভদের হাতে। ওরা ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে এই যে চলছে আমাদের মধ্যে এটাকে প্রজেক্ট করছে। এটা আমরা করছি কেন? কার লাভ হচ্ছে এতে? ডুবলে একসঙ্গে ডুববো, বাঁচলে একসঙ্গে বাঁচবো, এর কোনো দ্বিমতের জায়গা কিন্তু নেই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে লিখছি কেন? স্বামীজি একটা সুন্দর কথা বলেছিলেন, যে এই যে আমাদের কাস্ট অ্যাসোসিয়েশন গুলো আছে, সমস্ত বর্ণের মধ্যেই আছে। অখিল ভারতীয় কায়স্থ মহাসভা, যেটা পশ্চিমবঙ্গীয় প্রাদেশিক কায়স্থ মহাসভা আছে, তার তো আমি আজও সভাপতি আছি। কিন্তু এই কাস্ট অ্যাসোসিয়েশন গুলো একে অপরের মধ্যে শত্রুতা বেড়ানোর জন্য নয়, ছিল পিতৃ পূর্বপুরুষ কি করেছে তার একাডেমিক অ্যানালিসিসের জন্য। সেটা একে অপরের বিরুদ্ধে শত্রুতা তৈরি করে একে অপরের বিরুদ্ধে একে অপরকে পরিচালিত করার জন্য একদমই নয়। নিজের ইতিহাসটাকে তৈরি করা, জানা। এই যে আমি একজনকে পুরস্কৃত করলাম, আমাকে বলা হলো তিনি পৌন্ড্র সাহিত্য নিয়ে লিখেছেন, তাই তো, যাকে আমি পুরস্কৃত করলাম আজকে তফসিলি রত্ন হিসাবে। এই পৌন্ড্র শব্দটা কোথা থেকে এসেছে বলুন তো? পণ্ড ক্ষত্রিয়। এবার যদি পণ্ড ক্ষত্রিয় হয়, তাহলে এই যে ক্ষত্রিয়, তাহলে তারা ক্ষত্রিয় ছিল, নাহলে পণ্ড হবে কি করে? আপনি ক্ষত্রিয় ছিলেন, তারপর তো সেই ক্ষত্রিয়ত্ব নষ্ট হলো, তাই পণ্ড ক্ষত্রিয় হলেন। তাহলে অরিজিনাল রূপ কোথায়? ক্ষত্রিয়। এবং পণ্ড ক্ষত্রিয় থেকেই যে শব্দটা এসছে পৌন্ড্র, শর্ট ফর্ম, যেটা নিয়ে উনি কাজ করছেন। আম্বেদকর একটা বই আছে, হু ওয়্যার দ্য শূদ্রাস। সেখানে তিনি বলছেন যে ক্ষত্রিয় থেকে শূদ্রের এই যাতায়াত প্রায় স্লিপিং স্টেয়ার্স এর মতো, কখনো কেউ উঠেছে কখনো কেউ নেমেছে। যেমন আপনাকে বলছি, শিবাজি ওয়াজ বর্ন শূদ্রা। এবার তাকে যখন রাজা করা হবে, তখন তাকে কইতে কইতে দিয়ে তাকে ক্ষত্রিয় করে দেওয়া হবে। He was born a Shudra. তো এই যে ডাউন দ্য ল্যাডার, ব্রাহ্মণ থেকে যদি ব্রাহ্মণকে বাদ দেন, ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মধ্যে একটা যাতায়াত হয়েছে। কেউ কখনো ক্ষত্রিয় থেকে শূদ্রে নেমেছে, আবার কেউ শূদ্র থেকে ক্ষত্রিয় উঠেছে। এবং এই নন ব্রাহ্মণ কাস্টে অদ্ভুত ভাবে যাতায়াত হয়েছে। তাই একটু নিজেদের ইতিহাসটাকে যদি পড়ে, তাহলে দেখবে এই ন্যাশনালিজম গুলো একমাত্র হিন্দু ন্যাশনালিজমটাকে বাদ দিলে অন্যগুলোর কোনো ভিত্তি নেই। আমাকে যেমন একবার ডিবেটে যাওয়া হলো, খুব বাঙালি 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 করা হচ্ছে। তা আমি যদি বলি আজকে আমি বাংলা ভাষায় কথা বলছি, বেঙ্গলি ন্যাশনালিজম। তারপর যখন আমি সোর্স দেখতে যাচ্ছি, 1200 বছর আগে আমি বাঙালি ছিলাম না, আমার ঘোষ পদবী ছিল না। আমরা অযোধ্যা থেকে আবার পূর্বপুরুষ এসেছিল পশ্চিমবঙ্গে, সেখানে তাদের পদবী ছিল সূর্যধ্বজ। জিষ্ণু দ্বারা ওখান থেকে এসেছিল, আমাদের পদবী ছিল শ্রীবাস্তব, বোস পদবী ছিল না। তাহলে তো আমরা বাঙালি ন্যাশনালিজমে যদি নিজেদের ঢুকতে যাই, তাহলে 1200 বছর। এবার তার আগে যদি ঢুকতে যাই, তাহলে কি ওইখানে যে ভাষা, তাহলে হিন্দি ন্যাশনালিজম হয়ে গেল। এবার যদি হিন্দি ন্যাশনালিজমটাও স্টিক করি, আমাদের কায়স্থলের একটা ভাষা ছিল যেটা লুপ্ত হয়ে গেছে, সেটা হচ্ছে কায়তি বা কায়স্তি। সে ভাষাটাই লুপ্ত হয়ে গেছে, কারণ আমাদের কাজটা প্রফেশনাল গ্রুপিং ছিল। যে যেখানে গেছে
চাকরি সূত্রে স্বাভাবিকভাবে সেইখানে ভাষাটা নিয়েছে, সেই বর্ণে এবং সেই ভাষাতে নিজেকে আইডেন্টিফাই করে নিয়েছে। আর নিজেদের যেটা ভাষা ছিল কায়েস্তি বা কায়েতি, সেটা ক্রমশ অবলুপ্ত হয়ে গেছে। আমি যখন কায়েস্তি এনসাইক্লোপিডিয়া লিখছিলাম দেখলাম আরে ভাই, আমার অরিজিনাল ভাষাটাই পৃথিবীর কোথাও বলা হয় না, তার হরফটা আছে। সে হরফটা আমরা তুলে দিয়েছিলাম এনসাইক্লোপিডিয়াতে, কায়েস্তি এনসাইক্লোপিডিয়াতে। তো তাহলে এবার এই লিঙ্গুয়াল ন্যাশনালিজমে কোথায় গিয়ে দাঁড়াবো? তাই একমাত্র একইভাবে আপনারা যদি এই পণ্ড ক্ষত্রিয় ইতিহাস দেখেন, তারা ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয় হিসাবে তারা পশ্চিমবঙ্গে কোনো ক্ষত্রিয় সম্প্রদায় ছিল না, কোথাও থেকে এসছে। তাহলে বেঙ্গলি ন্যাশনালিজমে তারা স্টিক করবে না, যেখান থেকে এসছে সেখানে। এই ইতিহাস সারা হিন্দু সমাজে চতুর্দিকে হয়ে আছে। আপনি নিজেকে গিয়ে ফেলবেন কোথায়? একমাত্র আপনি যেখানে নিজেকে গিয়ে মহাসমুদ্রে ফেলতে পারেন সেটা হচ্ছে হিন্দু ন্যাশনালিজম, যেখানে আপনার আমার পূর্বপুরুষ আদি অনন্তকালই সেই সাগরে ডুব দিয়েছে। তাই মূল যেখানে আমাদের যোগসূত্র হিন্দু ন্যাশনালিজম, হিন্দুত্ব, এই জায়গাতেই আমাদের এক হতে হবে। এই বিভাজনের জায়গাগুলো থেকে আমাদের ঊর্ধ্বে উঠতে হবে, একে অপরের বিরুদ্ধে কথা বলার থেকে মুক্ত হতে হবে। আমাদের সমাজ ইন্টিগ্রেটেড হয়ে যায়। স্বামী বিবেকানন্দ তাই জন্য হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে গিয়ে কাস্টের কথা বলেননি, বলেছিলেন ক্লাস। কারণ যে কাস্টের কথা আমাদের শাস্ত্রে আছে সেইটা আমরা মানি না, সেটা জন্ম ভিত্তিক নয়, কর্ম ভিত্তিক। একবার আমাদের মনে পড়ছে কায়স্থ মহাসভার একটা অল ইন্ডিয়া রেজলিউশনে আমি মিটিং করতে গেছি, একটা রেজলিউশন বেরোচ্ছে যে আমরা কায়স্থরা ব্রাহ্মণদের কোনো পুজো অর্চনায় ডাকবো না, আমরা কায়স্থরাই নিজেদের পুজো নিজেরা করবো। তাই বললাম তাতে কি সমাধান হবে? শিরুর কাজটা নিজেদের পুজো নিজে করলো, কায়স্থরা নিজেদের পুজো নিজে করলো, কৈবর্তরা নিজেদের পুজো নিজে করলো, তেলিতাঁতিরা নিজেদের পুজো নিজে করলো, তাতে কি হলো? হিন্দু সম্প্রদায়ের কোনো সম্প্রদান হলো? এটাকে বেরোতে হবে কি করে? বেরোতে হবে এই প্রিস্ট ক্রাফট, যেটা বংশ পরম্পরা আছে, এটাকে একাডেমিক্সে নিয়ে যেতে। আপনার প্রিস্ট ক্রাফটের একটা কোর্স তৈরি করুন, পৌরোহিত্যের কোর্স। বেনারস হিন্দু ইউনিভার্সিটি শুরু করবার কথা ভাবছে। এবং যখন পুরোহিত ডাকবে, সে ওই প্রিস্ট ক্রাফটে, যখন আপনি ইঞ্জিনিয়ার ডাকেন, আপনার বাড়ি তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ার ডাকেন, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি দেখে দেখেন তো, কাজ দেখে ডাকেন না তো, যে কে সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি সে, নাহলে কাজ দেখে ডাকলে তবে তো ঘর ভেঙে পড়বে। তো সেই রকম পৌরোহিত যখন ডাকবেন, পুরোহিত যখন ডাকবেন, তখন তার ডিগ্রিটা আছে কিনা দেখুন, তার কাস্টের আপনার দরকার নেই। এইটা যেদিন হিন্দু সমাজ করতে পারবে, সেদিন এই প্রিস্ক্রাফট থেকে আমরা বেরোতে পারবো। ওইটা করে কিছু লাভ নেই। আমরা যে যার সম্প্রদায়ের পুজো নিজেরা নিজেরা করলাম, ব্রাহ্মণকে পুজো ডাকলাম না, তাতে কি লাভ আছে? তার স্ট্রাকচারটা তো রয়েই গেল। স্ট্রাকচারটা যদি আপনার ভাঙতে হয়, তাহলে আপনাকে প্রিস্ক্রাফট থেকে বেরোতে হবে। বিবেকানন্দ যেটা বলেছিলেন, প্রিস্ক্রাফট থেকে বেরোতে গেলে এটা যে মনোফলই আছে যে ব্রাহ্মণের ছেলে পুজো করবে, এই জায়গাটাতে ব্রাহ্মণের ছেলে পুজো করবে এবং ব্রাহ্মণই পুজো করবে, এইটা সবচেয়ে বেশি বিরোধিতা করে দেখবেন ব্রাহ্মণরা, আর কেউ বিরোধিতা করে না। আর সবাই বলছি যে প্রিস্ক্রাফটটা সমস্ত কাজ তো অন দ্য বেসিস অফ কোয়ালিফিকেশন হয়ে গেছে, অন দ্য বেসিস অফ মেরিট হয়ে গেছে। আজকে কোনো কিছুই কি কোয়ালিফিকেশন মেরিটের বাইরে আছে? নেই তো। তো ওই একটা প্রফেশন কোয়ালিফিকেশন বা মেরিটের বাইরে থাকবে কেন? ওটা কোয়ালিফিকেশন আর মেরিটের মধ্যে ঢুকিয়ে নিন, আর এই আমাদের অনন্ত ঝগড়া এটা শেষ হোক। এই অনন্ত ঝগড়ার জায়গাটা একমাত্র পড়ে আছে যতক্ষণ আপনি ওখানে একটা হেরিডিটারি কিংশিপ জিনিস রেখে দিয়েছেন, যে ওই ব্যানার্জি হতে হবে আমার পুরোহিত। এই জিনিসটা যতক্ষণ রেখেছে ততক্ষণ ঝগড়াটাও আছে, ততক্ষণ লড়াইটাও আছে, আর ততক্ষণ এই কে বড় কে ছোট আছে। এই জায়গা থেকে বেরোতে গেলে আমাদের কাস্টলেস সোসাইটির যে কথাটা, এই কাস্টলেস সোসাইটি দুটো মূল আঙ্গিক। একটা আঙ্গিক বললাম যে প্রিস্ক্রাফটটাকে সরিয়ে দিতে হবে, ওটা কোয়ালিফিকেশন বেসিসে করতে হবে। দ্বিতীয় আঙ্গিক হচ্ছে সবাই পদবিটা ছেড়ে দিয়ে গোত্র ব্যবহার করতে হবে। আমাদের হিন্দুদের পদবি হয় না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আগামী প্রজন্মকে গোত্রটা পদবি হিসাবে দিন, পদবিটা তুলে দিন। পদবিটাই আমাদের মধ্যে ডিভিশন করছে, তো যে ডিভিশনটা করছে সেটা তুলে দিন, গোত্রটাকে ব্যবহার করুন। গোত্রের সুবিধে হচ্ছে যে গোত্রের কোনো
বর্ণ নির্ণয় হয় না। ব্রাহ্মণের মধ্যে কাশ্যপ গোত্র আছে, নমশূদ্রের মধ্যেও কাশ্যপ গোত্র আছে। স্বামী বিবেকানন্দ কায়স্থ ছিলেন, আর শ্রীরামকৃষ্ণদেব ব্রাহ্মণ ছিলেন, দুজনের গোত্রই কাশ্যপ। তাই গোত্রটাকে যদি ব্যবহার করেন, গোত্র যে কোনো বর্ণকে ডিফাইন করে, কোনো পার্টিকুলার বর্ণকে ডিফাইন করে না। আর এই শব্দগুলো বলা থেকে নিম্ন বর্ণের হিন্দু, অন্তজ সমাজের হিন্দু, হিন্দু কখনো উঁচু নিচু হয়ই না। পৃথিবীতে নিম্ন বর্ণের হিন্দু বলে কোথাও শাস্ত্রে কোনো শব্দ আছে একটা বার করে দিত? এগুলো দীর্ঘদিন আমরা ব্যবহার করি। আপনি যখন কোনো হিন্দুকে নিম্ন বর্ণের হিন্দু বলছেন, সে তো ঋষি বংশজাত, আপনি সেই ঋষিকেও তো তাহলে নিম্ন বর্ণের বলছেন। এটা কি বলতে পারেন ঋষি নিম্ন বর্ণের হয়? ভরদ্বাজ গোত্র আছে নমশূদ্রের মধ্যে, কাশ্যপ গোত্র আছে নমশূদ্রের মধ্যে, শাণ্ডিল্য গোত্র আছে নমশূদ্রের মধ্যে, মৌগল্য গোত্র আছে নমশূদ্রের মধ্যে। এরা সবাই ঋষি, তাদের নিম্ন বর্ণের হয়? রাম মন্দিরের কথা বলছিলেন পার্থদা। পশ্চিমবঙ্গে আপনার রাম রথ বেরোতো, আপনারা কতজন জানেন? হাত তুলুন তো। রাম রথ বেরোতো, রূপোর রাম রথ বেরোতো, এবং সেখানে রঘুবীর অতিষ্ঠান হয়ে থাকতেন। এবং কে বার করতেন জানেন? রানী রাসমণি। কলকাতায় বেরোতো আজ থেকে 300 বছর আগে। রাম রথ বেরোতো, রূপোর রথে রামচন্দ্র অধিষ্ঠান থাকতেন, কলকাতা সেই রথ ভ্রমণ করত, এবং সেই রূপোর রথে রামচন্দ্রকে বসিয়ে সারা কলকাতায় রাম সংকীর্তন করতে করতে যে ঘোরা হতো, সেই রাম রথের যিনি প্রতিষ্ঠাতা এবং পুরোধা, তিনি হচ্ছেন রানী রাসমণি। আমরা জানি না। কেউ এসে বলে দিল রামচন্দ্র ও সমস্ত উচ্চ বর্ণের, রামচন্দ্রকে পরিহার করতে হবে, আমরা সবাই হই হই করে মেনে নিলাম। এই যে জিনিসগুলো আমাদের মধ্যে চলে আসছে, এটা মূলত হচ্ছে আমাদের অতীতের বইগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক কম, এবং এটা আমাদের দোষ নয়। দীর্ঘ 50 বছর ধরে করা হয়েছে কি, আপনি যদি রানী রাসমণি নিয়ে রিসার্চ করতে চান, আপনাকে কোনো ইউনিভার্সিটির প্রফেসর রিসার্চ করাবে না, আপনি কোনো ফ্যাকাল্টি পাবেন না যে রানী রাসমণি নিয়ে রিসার্চ করতে বলবে, এনকারেজ করবে না, আপনি করতে গেলেই ডিসকারেজ করবে, বই পাবেন না, লাইব্রেরিতে গেলে লাইব্রেরিয়ান সহযোগিতা করবে না। তাই এগুলো নিয়ে কোনো রিসার্চ নেই। আর আপনি যদি নকশালিজম নিয়ে রিসার্চ করতে চান, আপনি দেখবেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য যেন এগিয়ে আছে, দেশের মধ্যে এবং দেশের বাইরে, এবং একটা কমপ্লিট ভার্টিক্যাল তৈরি হয়ে গেছে যেটা ন্যাশনালিস্ট নয়। তো আমাদের পুরনো কালগুলো নিয়ে যদি আমরা রিসার্চ না করি, তাহলে সেই ভার্টিক্যালটাই তৈরি হবে না। আর এই রিসার্চটা করতে হবে সবচেয়ে বেশি যাদের নিয়ে এই খেলাটা চলছে। খেলাটা কিন্তু খুব গভীর এবং খুব ষড়যন্ত্রমূলক। যে সম্প্রদায়ের কথা আমার আগের বক্তারা অলরেডি বলে গেছেন, তারা 30% অফ দ্য পপুলেশন, তারা বিশেষভাবে সংগঠিত এবং বিশেষ রাজনৈতিক প্রক্রিয়ায় যোগদান করছে। এবং আরেকটি সম্প্রদায় 30%, সেটা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব পশ্চিমবঙ্গে। সেটাকে যদি ব্লক করতে হয়, আর কোনো ম্যাথামেটিক্স নেই। যে ম্যাথামেটিক্সে ওই 30% ব্লক করে একটা জায়গায় যাচ্ছে, সেই ম্যাথামেটিক্সে এই 30%কে ব্লক করে ন্যাশনালিস্ট রাষ্ট্রবাদী জায়গায় না আনতে পারলে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন চিরকাল স্বপ্ন হয়ে থাকবে। আমাদের অর্ধেক জন্ম কেটে গেছে, বাকি অর্ধেক জন্ম কেটে যাবে। আমরা সারা জীবন ধরে মঞ্চ থেকে বলে যাচ্ছি যে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্টি করেছিলেন। আজকের থেকে আরেকটা বলা শুরু করুন, শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার প্রমথরঞ্জন বসু, এই ঠাকুর, ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়েছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন বিজ্ঞানী মেঘনাদ সাহা, তার বিরোধিতা করেননি। আর বেদ পাঠের মতো, গীতা পাঠের মতো কারা কারা পক্ষে ভোট দিয়েছিলেন তাদের নামগুলো পড়ুন। মুখার্জি থেকে মন্ডল, ব্যানার্জি থেকে বাউরি, সবাই আছে যারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন। আর যারা যারা বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তাদের নামগুলো পড়ুন, তাতে আরো ভালো বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের সৃষ্টির বিরুদ্ধে কারা ছিল। পশ্চিমবঙ্গের সৃষ্টির বিরুদ্ধে যারা ছিল, তারাই যদি পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্তা হয়,
পশ্চিমবঙ্গের বিপদ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না। পশ্চিমবঙ্গের যারা বিরুদ্ধে তারাই পশ্চিমবঙ্গের আজকে ভাগ্য নিয়ন্তা হয়ে গেছে। যারা পশ্চিমবঙ্গের সৃষ্টির বিরুদ্ধে ভোট দিয়েছিল, যারা পশ্চিমবঙ্গের সৃষ্টির বিরুদ্ধে তর্ক করেছিল, তারাই পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্তা হয়ে বসে আছে এবং তারা আজও ভোটের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের পশ্চিমবঙ্গ সৃষ্টি হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের পশ্চিমবঙ্গ সৃষ্টি হবে যখন আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে যারা ছিলেন, যেমন বৈজ্ঞানিক মেঘনাথ শাহ, যেমন ব্যারিস্টার প্রমথ রঞ্জন ঠাকুর, তারা সবাই যারা সঙ্গে ছিলেন এবং পশ্চিমবঙ্গের পক্ষে যারা ভোট দিয়েছিলেন, সেখানে ব্রাহ্মণ থেকে শিডিউল কাস্ট যারা ছিলেন, তাদের একটা ভোটও পশ্চিমবঙ্গের বাইরে যায়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যারিস্টার প্রমথ রঞ্জন ঠাকুরকে অনুরোধ করেছিলেন যে দেখো, যে রিজার্ভ সিটের একটা ভোটও যারা পশ্চিমবঙ্গের বাইরে না যায় প্রমথ, তাহলে কিন্তু তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। প্রমথ রঞ্জন ঠাকুর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কথা দিয়েছিলেন যে শ্যামাদা একটা ভোটও বাইরে যাবে না। আমাদের মধ্যে লড়াই লাগাবার যে চেষ্টা চলছে, সেই চেষ্টা থেকে আমাদের বেরোতেই হবে। যদি হিন্দুত্ব না বাঁচে, হিন্দু ধর্ম না বাঁচে, হিন্দু রাষ্ট্র না বাঁচে, আমরা কেউ বাঁচবো না। বর্ণ যাবে, সমস্ত যাবে। তাই এই জায়গায় কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। আমার পিতা মাতার নাম গোত্র নিয়ে যদি কারোর আপত্তি থাকে, আমি তো সেটা পরিবর্তন করতে পারি না। আমার ধর্ম বর্ণ নিয়ে যদি কারোর আপত্তি থাকে, সেটা আমার পরিবর্তনের হাতে নেই। সেই জন্য যেখানে আমাদের পরিবর্তনের হাতে নেই, কারণ পশ্চিমবঙ্গ যদি আজকে না থাকে, পশ্চিমবঙ্গ যদি আজকে ভেসে যায়, পশ্চিমবঙ্গে আমরা সকলে যে সনাতন সম্প্রদায়ের মধ্যে আছি, সেই সনাতন সম্প্রদায় পশ্চিমবঙ্গে ভেসে যায়, তাহলে বঙ্গোপসাগর ছাড়া আর কোনো বঙ্গ নেই। বঙ্গোপসাগর ছাড়া আর কোনো বঙ্গ আছে বলে আমার তো জানা নেই। Once we had the entire Bengal, now we have only West Bengal. If we divide ourselves on caste lines, we will have Bay of Bengal, no other Bengal. আর আজকে তো দেখুন, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি ছাত্র ছাত্রী, সেখানে কোনো কাস্ট দেখতে পাচ্ছি না। 90% বিয়ে খেতে যাচ্ছি ইন্টারকাস্ট ম্যারেজ। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, একে অপরকে প্রেম করছে, বিয়ে করছে। আজকাল তো যে জায়গায় জাতপাতের জায়গাটা ছিল বিয়ের সময়, সেটা তো আমাদের যুগেই শেষ হয়ে গেছে। আমাদের যুগে যে পরবর্তী জেনারেশনে এখন তো জাতপাত বিয়েতে নির্ণয় হয় না। এখন তো বিয়েতে নির্ণয় হয় তার কোয়ালিফিকেশন কি, তার চাকরি কি, চাকরিতে কি মাইনে পাচ্ছে, এটাই। আজকাল জাতপাত দিয়ে কি বিয়ের বাজারে নির্ণয় করছে বলুন তো? আপনার ছেলে যদি টিসিএস এ চাকরি করে, বিপ্রোতে চাকরি করে, আইবিএম এ চাকরি করে, ক্যাপজেমিনি চাকরি করে, আর আপনাকে যদি আমি বাজারে যে ব্রাহ্মণ সবার মাথায় টিকা পুড়িয়ে দেয়, আর তারপর সেই ব্রাহ্মণকে মানে 1 টাকা 2 টাকা 5 টাকা যে যেমন সবজিওয়ালা দিল, সেই দক্ষিণায় যা চলে, সেই বাড়ির মেয়ে এনে দিয়ে আপনি বিবাহে রাজি হবেন? তাই যেটা অতীত চলে গেছে, সেইটাকে নিয়ে অকারণ আলোচনা করে, সেইটাকে নিয়ে একে অপরের বিরুদ্ধে বাক্য বর্ষণ করে লাভ নেই। যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের সমাজের মধ্যে, তাহলে সেটা আমাদের সমাজেই মিটিয়ে দিতে হবে। আমরা কেউ কারোর পর নই, সেটা আমরা নিজেদের মধ্যেই পাপস্খলন করে মিটিয়ে দেবো যদি ভুল হয়ে থাকে। কিন্তু ঘরের বাইরে গিয়ে নয়, লড়াইটা ঘরের বাইরে গিয়ে নয়, সেটার সুযোগ কিন্তু বাইরের লোকে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আজকে এই পুণ্যতিথিতে আম্বেদকরজির নামে শপথ করে যান, সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ কারোর বিরুদ্ধে লিখবো না, একদম না। সেটা সবচেয়ে বাজে হচ্ছে এবং সেটাকে স্ক্যান করছে, দেখছে যারা কনভার্ট করতে চাইছে তারা। সেই জন্য এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আর যেটা আজকের শেষ কথা, যিনি ভারতবর্ষকে বিকশিত ভারতে নিয়ে যেতে চাইছেন,
যিনি ভিশন 2047 দেখছেন, যিনি বিরাসত আর বিকাশকে পাশাপাশি নিয়ে চলছেন, যিনি ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভা দিয়েছেন, যে মন্ত্রিসভার 70% মন্ত্রী হচ্ছে এসসি এসটি ওবিসি, যিনি ভারতবর্ষের সনাতন সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য নিজের সর্বস্ব পণ করছেন, সেই মানুষের পাশে আমরা সকলে এক হয়ে যাতে দাঁড়াতে পারি। তিনি কে নাম বলতে হবে? তিনি কে আমরা সকলে জানি। আমরা সবাই তার সঙ্গে আছি, সবাই তার পাশে আছি, সবাই নিজের গৃহে ঈশ্বর কাছে প্রার্থনা করছি যে তিনি আমাদের মাথার উপর থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।